তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তির পরে আমাদের আজকের আলোচনা হবে হচ্ছে পর্বগুলো নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা পর্বের আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়ব। আচ্ছা, তো শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়ার আগে দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ঠিক ভিত্তির পরেই যে বিষয়টা সম্পর্কে বলা আছে সেটা ছিল প্রাণীর শ্রেণীকরণের নীতি। প্রাণীর শ্রেণীকরণের নীতিতে আমাদের তেমন কিছু পড়া লাগবে না। এখান থেকে সাধারণত পরীক্ষাতে আমাদের অত বেশি কিছু দেয়ও না। আর এখান থেকে যেহেতু অত বেশি কিছু দেয় না, আমরা এখান থেকে এই জন্যে অত বেশি পড়বও না। তো আমরা যেটা করব, এখান থেকে দু একটা জিনিস যেগুলো আমাদের হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে জ্ঞানের কোশ্চেনে আসে ওইগুলো সম্পর্কে আলোচনা করে চলে যাব। আচ্ছা, তো এখান থেকে সব থেকে বেশি যেটা জ্ঞানের কোশ্চেনে দেয় সেটা হচ্ছে ট্যাক্সন কি। আচ্ছা, ট্যাক্সন কি? এটা একেবারে খুবই সহজ একটা কথা। আমরা শ্রেণীবিন্যাসের জন্য মূলত 7টা ভাগে ভাগ করি। এখন এই ভাগগুলো কি ছিল? একটা ছিল জগৎ, পর্ব, গোত্র, গণ, প্রজাতি। আচ্ছা, তো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। মাঝখান থেকে আমি শ্রেণী বর্গটা আগে বলে নিই। তো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই জগতের ক্ষেত্রে আমাদের দুইটা জগতে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণী জগৎ, আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ। তো আমাদের যেহেতু এবারে বায়োলজির সেকেন্ড পার্ট জুওলজি নিয়ে আলোচনা, কাজে এখানে আমরা হচ্ছে প্রাণী জগৎকেই প্রাধান্য দেব। আচ্ছা, তো এখানে ট্যাক্সন বলতে আমরা কি বুঝি? ট্যাক্সন বলতে যেটা বোঝানো হয়, যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে আমরা শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অথবা ক্যাটাগরি, সে বিভিন্ন ধাপ অথবা ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলে। মানে সহজ কথা যদি বলতে চাই তাহলে প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলে। তবে এটা আসলে বিষয়টা কি, যেমন এক একটা ধাপ, যেমন ধরো জগতের মধ্যে এরা এরা পড়ে, এদেরকে একটা ট্যাক্সন বলা হয়। আবার জগতের নিচের ভাগ পর্ব, এই পর্বে এরা আছে, যেমন অ্যানলিডা পর্বে এরা আছে, মলাস্কা পর্বে এরা আছে, আর্থ্রোপোডাদের এই প্রাণী আছে। তো এই প্রত্যেকটা প্রাণী এক একটা ক্যাটাগরিতে পড়বে। তো এই ধাপে এক একটা প্রাণীগুলোকে ফেলা, ওই ধাপের ওই প্রাণীগুলোকে বলা হয় হচ্ছে ট্যাক্সন। মানে শ্রেণীকরণের উদ্দেশ্যে প্রাণী গোষ্ঠীকে কতগুলো ক্যাটাগরি বা ধাপের অন্তর্ভুক্ত করা হলে ওই প্রাণী গোষ্ঠীকে বলা হবে ট্যাক্সন। আচ্ছা, তো এইটুকু বললেই এনাফ। আচ্ছা, নামকরণের ক্ষেত্রে আমরা কিছু হালকা পাতলা কথা বলে যাব। সেটা হচ্ছে গিয়ে আহ কোনো বিশেষ প্রাণী বা প্রাণী গোষ্ঠীর নামকরণের যে পদ্ধতি, এটাকে আমরা নামকরণ বলি। তো নামকরণের ক্ষেত্রে আমরা যে নিয়মটা অনুসরণ করি সেটা হচ্ছে ICZN। আচ্ছা, ICZN এর ফুল মিনিং তো আমরা সবাই জানি। সেটা কি? ইন্টারন্যাশনাল কমিশন অফ জিওলজিক্যাল নোমেনক্লাচার। তো যে নোমেনক্লাচার বা নামকরণ, এই নামকরণে আমরা বেশ কতগুলো নিয়ম অনুসরণ করি, ওগুলো আমরা এখন বলবো না। ওগুলো আমরা আগে পড়ে আসছি 9-10-এ। তো আমরা ওখানেই থাকবো। আচ্ছা, তো এখানে একটা মজার একটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এই যে আমাদের নামকরণের পদ্ধতি, সেটা দুই ধরনের নামকরণের পদ্ধতি চলে সাধারণত, দ্বিপদ নামকরণ আর হচ্ছে ত্রিপদ নামকরণ। তো নর্মালি যেটা আমরা বেশি আলোচনা করি সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি নিয়ে। দ্বিপদ নামকরণ পদ্ধতিতে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আহ, প্রথম যে অংশটা থাকে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। তো এখানে দুইটা পদ, একটা হলো হোমো আর একটা হলো সেপিয়েন্স। তো হোমো যেটা, এটা হচ্ছে গণনাম। আর সেপিয়েন্স যেটা, এটা হচ্ছে প্রজাতিক নাম। অর্থাৎ আমরা ওই যে শ্রেণীবিন্যাস করে আসছিলাম, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো শেষের যে দুইটা, গণ এবং প্রজাতি, এই গণ অংশটা হচ্ছে আমাদের নামকরণে আসবে এবং প্রজাতিক অংশটা আসবে। তো হোমো সেপিয়েন্স এর ক্ষেত্রে হোমো শব্দটা হচ্ছে গণনাম, আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতিক নাম। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন একটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিপদ নামকরণের এক্সাম্পল যেমন বললাম, ত্রিপদ নামকরণের একটা এক্সাম্পল দিয়ে রাখি। যেমন ত্রিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের দেখা যায়, এটা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম সম্পর্কে তোমাদের বইয়ে দেয়া আছে। সেটা হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। এই প্যাসার ডোমেস্টিকাস, এটা একটা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। এই প্যাসার ডোমেস্টিকাসেরই আর একটা, মানে তিনটা নামে আমরা ডাকা হয়, মানে ত্রিপদ নামকরণ একটা রয়েছে। সে ত্রিপদ নামকরণটা কিরকম? এখানে রয়েছে প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস। এইটা আসলে আমাদের নীল নদ এলাকায় যে চড়ুই পাখিগুলো পাওয়া যায়, সেই চড়ুই পাখিগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে এরকম, যে প্যাসার ডোমেস্টিকাস, নিলোটিকাস। নীল নদের এলাকায় পাওয়া যায়, যেন বলে নিলোটিকাস। আচ্ছা, পাখি বিজ্ঞানী একজন বড় বিজ্ঞানী ছিলেন, ওনার নাম ছিল হচ্ছে আমরা ওনার নামটাকে বলি স্নেগেল।
তো উনি হচ্ছে এই ত্রিপদ নামকরণটা 1844 সালে উনি জন্মগ্রহণ করেন এবং তিনি এই ত্রিপদ নামকরণটা করেন আর কি। এছাড়া আরেকটা প্রাণীর ত্রিপদ নামকরণ আমরা বেশ প্রায়শই বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে আহ, এটা হলো আমাদের ক্ষেত্রে যেমন দেখা যায় আহ, গোখরা সাপের ক্ষেত্রে আমরা এটাকে বলি আহ, ন্যাজা নাজা নামে ডাকা হয়। তো এটারই আর একটা ত্রিপদ নামকরণ আছে, ন্যাজা নাজা থেকে ন্যাজা নাজা হানা, এরকম একটা ত্রিপদ নামকরণ রয়েছে আর কি। তো এই যে ত্রিপদ নামকরণের শেষেরটা কেন আসে, এটা আসার কারণ হচ্ছে যে দুটার ভেতরে তো থাকে হলো গণ আর একটা থাকে প্রজাতি। তো ত্রিপদ নামকরণে কি থাকে, ত্রিপদ নামকরণেও ওই যে গণ এবং প্রজাতি থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওই যে আমরা একটা বৈচিত্র্য পড়ে আসছিলাম না, যে প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ একই প্রজাতি কিন্তু তাদের মধ্যে পার্থক্য, এরকম কিছু কিছু প্রাণী দেখা যায়। যেমন এই যে চড়ুই পাখির কথাই বললাম, চড়ুই পাখি আমাদের দেশের একরকম চড়ুই পাখি, নীলনদ এলাকার চড়ুই পাখি আবার আলাদা, যার জন্য এর নামকরণটা আসছে প্যাসার ডোমেস্টিকাস। সেখান থেকে আবার নিলোটিকাস শব্দটা আসছে। একই রকম ভাবে মানে একটা প্রজাতি তারপরে উপপ্রজাতি আসছে। একই রকম ভাবে আমাদের যদি বলি সেটা হচ্ছে সাপের ক্ষেত্রে নাজা নাজা, সেখান থেকে নাজা নাজা হানা আসছে, অর্থাৎ আরো একটা প্রজাতির পরে উপপ্রজাতি চলে আসছে। এই জন্য আমরা তিনটা নামে তাকে ডাকা হয়, তার নামে তিনটা পদ চলে আসছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এটুকু রাখি, তারপরে আমরা হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাসের একেবারে মূল অংশে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে পর্বগুলোর নাম সম্পর্কে। আচ্ছা, এবং পর্বগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো।